একটি কমিটি করে যৌক্তিক সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র তৈরির কাজ শুরুর কথা আইন উপদেষ্টা আসিফ নজরুলের। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা বলেছেন। সব দল ও অংশীজনের পরামর্শ নেয়ার কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে ঘোষণাপত্র তৈরিতে সময়ক্ষেপণ চায় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি। বৃহস্পতিবার বেলা 4টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক। উদ্দেশ্য জুলাই ঘোষণাপত্র প্রকাশ। 4টার আগে থেকে আসতে শুরু করে রাজনৈতিক দলের প্রতিনিধিরা। 4টার কিছু পরে আসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। 1.5 ঘন্টার বৈঠকে ঘোষণাপত্র তৈরির পদ্ধতিগত দিক নিয়ে আলোচনা হয়। 15 বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করা সবার ভূমিকা তুলে ধরার সুপারিশ করে দলগুলো। সেটার একটা পদ্ধতিগত দিক কি হবে, কিভাবে এই দলিলটি তৈরি হবে, সেই বিষয়ে আমরা আমাদের প্রস্তাবগুলো তুলে ধরেছি। এই 15 বছরে যে সকল সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, লেখক গুম, খুন, নির্যাতনের শিকার হয়েছে তাদের অবদান স্পষ্টভাবে ঘোষণাপত্রে উল্লেখ থাকতে হবে। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সব দল ও অংশীজনের পরামর্শ নিতে অনুরোধ জানান। দলিল তৈরিতে অস্থিরতা না করার কথা বলা হয় জামাত ইসলামীর পক্ষ থেকে। রাজনৈতিক গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কি সেগুলো নির্ধারণ করতে হবে এবং যাতে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। সরকারের এমন একটা মূল্যবান দলিল তৈরির পেছনে কোনো অস্থিরতা, কোনো অসঙ্গতি, কোনো সমন্বয়হীনতার প্রয়োজন নেই। ধীর স্থিরভাবে আমাদের এই ঘোষণাপত্র প্রণয়নের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের এক্সচেঞ্জ অফ ভিউজ হওয়া দরকার, মত বিনিময় হওয়া দরকার এবং অনেক মৌলিক জিনিস এই কাঠামোর মধ্য থেকে বাদ পড়েছে। ঘোষণাপত্র তৈরিতে সরকারকে সময় বেঁধে না দিলেও সময়ক্ষেপণ চায় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি। সরকারকে আমরা সেইভাবে তড়িৎ পদক্ষেপ নিতে দেখি নাই, তারপরেও তারা যেহেতু উদ্যোগ গ্রহণ করেছেন আমরা তাকে সাধুবাদ জানিয়েছি। স্পেসিফিক কোনো ডেডলাইন হয় নাই, তবে এটাতে সবাই সম্মত হয়েছে। অনেক বেশি দেরিও নয়, আবারই খুব তাড়াতাড়িও নয়। আলোচনায় দলগুলো কমিটি গঠনে একমত বলে আইন উপদেষ্টা জানান সেই পথেই হাঁটতে চায় সরকার। কয়েকজন প্রস্তাব করেছেন যে এই লক্ষ্যে সংগঠিতভাবে আলোচনা পরিচালনার জন্য যেন একটা কমিটি গঠন করা হয়। এই ধরনের প্রস্তাব আসছে। আমরা এই সকল প্রস্তাব অ্যাক্টিভলি বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নিব। এর আগে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে জুলাই ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র সবাইকে নিয়েই প্রস্তুত করতে হবে, না হলে উদ্দেশ্য ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস। জুলাই ঘোষণাপত্র প্রণয়নের প্রস্তুতির অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাথে বৈঠকের শুরুতে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকার প্রধান। খুবই সাহসী মনে হচ্ছে আপনাদেরকে দেখে, 5ই আগস্টের কথা স্মরণ করে যে আমরা একতাবদ্ধভাবে আছি এবং কিভাবে সেই একতাকে মানুষের সামনে প্রকাশ করব, এই 5ই আগস্টকে রিক্রিয়েট করব, সেটি এখন আলাপের বিষয়বস্তু হবে। আপনারা দোয়া করবেন, আমি যতদিন আছি এই একতা নিয়েই থাকব। 17 বছর পর মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার দুপুর 2টার দিকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসেন তিনি। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন নেত্রকোনা থেকে আসা সমর্থক ও বিএনপির নেতাকর্মীরা। নানা কারণে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় ছিলেন বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। 1/11 সরকারের সময় 2007 সালের 28 মে তাকে আটক করা হয়। সেই থেকেই কারাগারে ছিলেন তিনি। নাম আসে 10 ট্রাক অস্ত্র মামলায়। অন্তর্বর্তী সরকারের এই সময় সেই মামলায় যাবজ্জীবন সাজা থেকে উচ্চ আদালতে খালাস পাওয়ার পর বৃহস্পতিবার মুক্তি পান তিনি। এর আগে একটি দুর্নীতি মামলা ও 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকেও খালাস পান তিনি। তার মুক্তির খবরে কারাগারের সামনে হাজির হন হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক। স্বৈরাচার সরকার, ফ্যাসিস্ট সরকার আমাদের প্রিয় নেতাকে মিথ্যা মামলায় জড়িয়েছে এবং তাকে বিনা কারণে কষ্ট দিয়ে রেখেছে। বাবর সাহেব উনি মাটি মানুষের নেতা। দীর্ঘদিন উনি এই মানুষের সঙ্গে একসাথে এক হয়ে এক কাতারে উনি মিশেছিল।
দুপুর 2টার দিকে কেরানীগঞ্জের কারাগার থেকে বের হওয়ার পর সোজা চলে আসেন রাজধানীর জিয়া উদ্যানে। জিয়ারত করেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজার। সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশ ও জনগণের সামনে যা কিছু আসুক মোকাবিলার জন্য প্রস্তুত তিনি। আমাদের নেতার স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ, আমাদের সবার আগে বাংলাদেশের প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বাবরের মতো নেতাদের বছরের পর বছর কারাবন্দী করে রেখেছিল আওয়ামী লীগ সরকার। ডান বাম মধ্য বাম সবাইকে যুগপৎ আন্দোলনে একত্র করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আর আন্দোলনের সেই বেগ আরও বেশি বেগবান হয়েছে জুলাই আগস্টের ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা 4 আসন থেকে প্রথম সংসদ সদস্য হন 1991 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে। পরে বিএনপিতে যোগ দিয়ে 1996 ও 2001 সালেও নির্বাচিত হন তিনি। মুহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিচার ও তদন্তের প্রয়োজনে জুলাই আন্দোলনের সময়ের সকল রেকর্ড স্থায়ীভাবে সংরক্ষণ করতে এনটিএমসি ও বিটিআরসিকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার এই নির্দেশ দেন আদালত। এদিকে মীর মুগ্ধ নিহতের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছে তার পরিবার, তবে কোনো আসামির নাম উল্লেখ করেনি। দিন যত গড়াচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ বাড়ছে, সেই সাথে বাড়ছে বিচারের কলেবর। এখন পর্যন্ত 250-র মতো অভিযোগ দায়ের হয়েছে। এসব অভিযোগের তথ্য উপাত্ত সংগ্রহে বিভিন্ন দপ্তর চষে বেড়াচ্ছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে বিশেষ ক্ষমতা দেয়া থাকলেও বৃহস্পতিবার ট্রাইব্যুনাল থেকে বিশেষ আদেশ নিয়েছে প্রসিকিউশন। এতে বলা হয়েছে, তদন্ত বা বিচারের স্বার্থে যে কোনো অফিসে গুরুত্বপূর্ণ নথিপত্র চাইলে প্রসিকিউশনকে দিতে বাধ্য থাকবে। সেই সাথে এনটিএমসি এবং বিটিআরসির কাছে থাকা জুলাই আগস্টের আন্দোলনের সকল তথ্য উপাত্ত স্থায়ীভাবে সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছে আদালত। দ্বিতীয় আদেশ যেটা দিয়েছেন, বাংলাদেশের যতগুলো টেলিকমিউনিকেশন অপারেটরস আছে এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে তাদের প্রতি একটা নির্দেশনা দিয়েছেন যে তারা যেন আমাদের যে তদন্ত সংস্থা আছে তারা কম্প্রিহেন্সিভ ইনভেস্টিগেশন করার জন্য তাদের নেটওয়ার্ক সিস্টেম ডিভাইস, আইটি লগ, সিস লগ অ্যান্ড আদার রেলিভেন্ট ডিজিটাল ফুটপ্রিন্টস এগুলোর ব্যাপারে যাতে তদন্ত কাজে তারা সাহায্য করেন। এদিকে জুলাই আন্দোলনে আলোচিত শহীদ মীর মুগ্ধ নিহতের ঘটনায় বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে পরিবার। ব্যক্তিগত উদ্যোগে ভিডিও ক্লিপ সহ মুগ্ধ নিহত হওয়ার বিভিন্ন তথ্য সংগ্রহ করে প্রসিকিউশনের কাছে দেয়া হয়েছে। এটা আমরা স্পষ্ট করেছি, সেই যে ভিডিও আমরা তৈরি করেছি সিসিটিভি ফুটেজ সহ, সেই সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে এটা দেখা যাচ্ছে যে পুলিশের চালানো গুলিতেই মুগ্ধর জীবন দিয়েছে। এখন আমরা তো এটুকু আশা করতে পারি যে ফরেনসিকের মাধ্যমে তারা এই চেহারাগুলো ক্লিয়ার করে একজন একজন করে নিয়ে এসে এর ন্যায় বিচার পাওয়াটা। শেখ হাসিনা দায়ী হলে শেখ হাসিনার বিরুদ্ধে যে এভিডেন্স আছে ওই এভিডেন্স সহ উনি আইনের আওতায় আসুক, আমরা সেটা চাই। মুগ্ধের পরিবারের অভিযোগ, জুলাই হত্যাকাণ্ডের অনেক আসামিকে গ্রেপ্তার না করে উল্টো পালিয়ে যেতে সহযোগিতা করছে আইন শৃঙ্খলা বাহিনীর কেউ কেউ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানবাধিকার লঙ্ঘন বন্ধে বাংলাদেশের স্থায়ী সংস্কার প্রয়োজন বলে উল্লেখ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। বৃহস্পতিবার সংস্থাটির ওয়ার্ল্ড রিপোর্ট 2025-এ বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গুমের ঘটনা তদন্ত করতে একটি কমিশন গঠন করেছে। সেই সাথে শেখ হাসিনার আমলের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি ও সংস্কারের প্রতিশ্রুতিও রয়েছে তাদের। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, গণতান্ত্রিক ও মানবাধিকার বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে অন্তর্বর্তী সরকার, তবে তা আন্তর্জাতিক সহায়তা ও ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া স্থায়ী নাও হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। শেখ মুজিবুর রহমান সহ শেখ পরিবারের সদস্যদের নামে থাকা 13টি সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন হবে। সরকারের এই সিদ্ধান্তের কথা নিজের ফেসবুক পেজে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 13টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 10টি ছিল শেখ মুজিবুর রহমানের নামে, আর শেখ ফজিলাতুন্নেসার নামে একটি, শেখ হাসিনার নামে একটি এবং অপরটি মুজিবনগর নামে ছিল। নতুন সিদ্ধান্ত অনুসারে বিশ্ববিদ্যালয়গুলোর নাম এলাকার নামানুসারে হবে, তবে মেরিটাইম ইউনিভার্সিটি এবং এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটির নামের সঙ্গে বাংলাদেশ শব্দটি যুক্ত হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্পের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর এবং বাস্তবায়নের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের উপসচিব আহমেদ শিবলির সই করা বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন প্রকল্পের কার্যকরী কমিটির সভা বুধবার এই বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উল্লেখিত প্রকল্পের বাকি কাজ সেনাবাহিনীর মাধ্যমে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনেই থাকছে। এনআইডি নিবন্ধন আইন 2023 বাতিলের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই নিয়ে আলোচনা হয়। আইনটি বাতিল করতে বুধবার মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন। জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম ইসির কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে নিতে 2023 সালে আইনটি করেছিল আওয়ামী লীগ সরকার। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনাও হয় সে সময়। সুশীল সমাজের পক্ষ থেকেও এনআইডির কাজ নির্বাচন কমিশনের হাতে রাখার দাবি তোলা হয়েছিল, তবে কোনো সমালোচনার দাবি কাজে আসেনি। ঢাকা ও দিল্লির দ্বিপাক্ষিক সব চুক্তি ভারতের ওয়েবসাইটে আছে, তবে আমলাতান্ত্রিক অদক্ষতায় বাংলাদেশে সেগুলো প্রকাশিত নয় জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। এ সময় এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব নিয়েছেন কি না সেটি তাদের জানা নেই। তিনি কোন পরিচয়ে দেশটিতে অবস্থান করছেন সেটি তাদের বিবেচ্য বিষয়। এদিকে গণঅভ্যুত্থানে আহতদের বিষয়ে মুখপাত্র জানান, গুরুতর আহতদের মধ্যে 13 জন বিদেশে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে 2 জন দেশে ফিরেছেন। উন্নত চিকিৎসার জন্য আরও 14 জনকে ভিসা দেয়া হয়েছে। এছাড়া তিনি জানান, 21শে জানুয়ারি সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। আর যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে ওয়াশিংটনে বাংলাদেশ মিশনের প্রধান উপস্থিত থেকে দেশের প্রতিনিধিত্ব করবেন। 13 জন আহত চিকিৎসা সেবা প্রার্থীকে দেশের বাইরে উন্নত চিকিৎসা প্রদানের লক্ষ্যে পাঠানো সম্ভব হয়েছে। এর মধ্যে 2 জন চিকিৎসা সেবা গ্রহণ করে দেশে ফেরত এসেছেন। এছাড়াও 8 জানুয়ারি থেকে 16 জানুয়ারি তারিখ পর্যন্ত মোট 19 জনের ভিসা প্রক্রিয়া করা হয়েছিল। ইতিমধ্যে 14 জন ভিসা পেয়ে গেছেন। রাজধানীতে ছিনতাই, চুরি ও ডাকাতি হওয়া মোবাইল বিক্রি হয় বিভিন্ন ফুটপাতে। যেগুলো বিক্রি করা যায় না সেগুলো রিপেয়ার শপে বিক্রি হয় পার্টস হিসেবে। মোহাম্মদপুর, বেড়িবাঁধ, মিরপুর, উত্তরা, যাত্রাবাড়ি ও সায়দাবাদে দামি দামি মোবাইল শুধু সিম খুলেই বিক্রি করেন বিক্রেতারা। এসব ঠেকাতে পুলিশ নির্বিকার বলে অভিযোগ উঠেছে। কোন গাড়ি চালান? স্থানীয় সরকার মন্ত্রণালয়, এই অঞ্চল 3-এ। সিটি কর্পোরেশনের গাড়ি চালক আবুল কালাম অফিস শেষে প্রতিদিন ওসমানী উদ্যান এলাকায় ফুটপাতে মোবাইল কেনাবেচা করেন। ড্রাইভার, কিন্তু তার কাছে আছে 2টি মোবাইল যার দাম অন্তত 2 লাখ টাকা। এটা কত টাকাতে কিনছেন? এটা 7,000 টাকা কিনছি। 7,000? কোত্থেকে? এই ফড়ি থেকে। অন্তত 60টি মোবাইল বিক্রি করতে এসেছেন এই ব্যক্তি। যার মোবাইল এনেছেন তার কল লিস্ট বা মেসেজও ডিলিট করার প্রয়োজন মনে করেননি তিনি। মোবাইলের প্রকৃত মালিক শেষ কল করেছিল 1 জানুয়ারি। না ওটা ভাঙ্গা, আর একটা মোবাইল ভাঙ্গা। ভাঙ্গা মোবাইলের মাদারবোর্ড কেমনে লাগবে? ওটা তো মাদারবোর্ড রানিং, ওইটা গেছে মালিকে গেছে। আপনি এখানে ব্যবসা করেন? ব্যবসা কি করুম, আমি লইলাম, আপনি ধরলেন ওরা বেগে গেছে। প্রতিদিনই বিকেলের পর এই ফুটপাতে বসে চোরাই মোবাইলের বাজার। সন্ধ্যার পর বাজার জমে ওঠে। শখানেক দোকানের বাজারে দৈনিক বিক্রির পরিমাণ কোটি টাকা। স্থানীয়দের অভিযোগ, ব্যবসা নিয়ন্ত্রণ করেন নাহিদ ও কানন নামে 2 জন। আমি কিনছি যা ওই তাই বিক্রি করা। আপনি কোথায় কিনছেন? এখান থেকে কিনছি। এখান থেকে কিনছেন? জি। এখান থেকে কিনছেন? জি। আবার এখানে বিক্রি করেন? হ্যাঁ। আপনি এখানে ব্যবসা করেন? না চোরাই আছে, চোরাই ছাড়া আছে। সবাই কি চোরাই মোবাইল পায় নাকি? কারা বিক্রি করে, দোকানদারা বিক্রি করে, আর তো আগে তো সবারই পাইতেন। পাশেই পুলিশ সদর দপ্তর থাকলেও কোনো অভিযান হয় না এই এলাকায়। এই বিষয়ে কথা বলতে রাজি হননি শাহবাগের ওসি, রমনা জোনের উপপুলিশ কমিশনার ও অতিরিক্ত কমিশনার। ডিএমপি কমিশনার বলছেন, শিগগিরই এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এটা তো আর
আমি ব্যবস্থা নিচ্ছি এটা আমার জানা ছিল না, আপনি বললেন, আমি ব্যবস্থা নিচ্ছি। ডিএমপির 50 থানায় 2 মাসে হাজার খানেক মোবাইল হারানোর জিডি হয়েছে। এর মধ্যে শুধু পল্টন থানায় প্রায় 100 মোবাইল ফোন উদ্ধার করা গেছে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তর্জাতিক বাজারের চাহিদা মতো কর্মী তৈরি করতে পারছে না সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা টিটিসি। মানোন্নয়ন না করে আরও 50টি টিটিসির অনুমোদন দেয় গত সরকার। ফলে সম্ভাবনাময় শ্রমবাজার হারাচ্ছে বাংলাদেশ। টিটিসি উন্নয়নে বেসরকারি উদ্যোগের সাথে সমন্বয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। বিদেশে বাংলাদেশিদের শ্রমবাজারের বেশিরভাগই অদক্ষ শ্রমিক নির্ভর, ফলে কর্মীর তুলনায় বৈদেশিক আয়ের পরিমাণ কম। ইউরোপে নতুন বাজার তৈরি হলেও দক্ষ কর্মীর অভাবে যেতে পারছে না বাংলাদেশ। অথচ চাহিদা মতো কর্মী তৈরি করে সেখানে পৌঁছে গেছে নেপাল, ফিলিপাইন, ভারত। দক্ষ কর্মী তৈরিতে 110টি টিটিসি থাকলেও বেশিরভাগেরই নেই পর্যাপ্ত যন্ত্রপাতি ও প্রশিক্ষক। বাংলাদেশে অভিবাসনের বেশিরভাগই পরিচালনা করে বেসরকারি এজেন্সি। চাহিদা অনুযায়ী নিজেরাই প্রশিক্ষণ দেয় তারা। সরকারিভাবে বয়েসেল, কোরিয়া, জর্ডানে দক্ষ কর্মী পাঠালেও তা মোট শ্রমশক্তির তুলনায় খুবই কম। খাত সংশ্লিষ্টরা জানান, টিটিসিতে প্রশিক্ষণ, সনদ নেওয়ার আনুষ্ঠানিকতা মাত্র, তাই বেসরকারি খাতকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব তাদের। প্রশিক্ষণের কাজটা যখন সরকারি মালিকানাধীনে থাকে পুরোপুরি, সেখানে একটা অনাগ্রহ থাকে। কারণ একজন ব্যক্তির মনে হয় বা অন্যান্য যারা সংশ্লিষ্ট আছে মনে হয় যে আর সব কাজ তো হয়ে যাচ্ছে, কাজে এটাকেও একটা টিক মার্ক দেওয়ার মতো যে ঠিক আছে সরকারের ওখানে আমার একটা সার্টিফিকেট লাগবে, কোনোভাবে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক। এটা বাধ্যবাধকতার জায়গায় তৈরি করা, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে প্রশিক্ষণটা সেখানে পাচ্ছে এইটা আসলে তার বিদেশে গিয়ে কাজে লাগবে কিনা। চাহিদা মতো কর্মী তৈরি করতে নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে রিক্রুটিং এজেন্সিদের সংগঠন বাইরার। তারা বলছে প্রশিক্ষণের পাশাপাশি কর্মীদের চাকরি দেওয়ারও ব্যবস্থা করতে হবে। কারণ আমরা নিড বেস ট্রেনিংগুলো দিই, আমার ডিমান্ড কি আসে সেটার উপরে বেস করে আমরা ট্রেনিংগুলো দিই, আমরা তাদেরকে আমাদের প্রোডাক্ট তৈরি করতে পারি। সরকারি যে টিটিসিগুলো আছে সেই টিটিসিগুলো নিড বেস ট্রেনিং কতটুকু দিতে পারে সেটা একটু আলোচনার দাবি রাখে। আন্তর্জাতিক মানের সনদ পেতে পাইলট প্রকল্প নিয়ে শহর কেন্দ্রিক টিটিসিগুলোকে তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কার্যত প্রায় 1.5 মাস বন্ধ ভূমি সেবা কার্যক্রম। এতে প্রায় 450 কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। সার্ভারের ধীরগতি ও গ্রাহক সেবার অতি প্রয়োজনীয় সুবিধা না থাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও নামজারি ও খাজনা দিতে পারছেন না ভূমি মালিকরা। মন্ত্রণালয় বলছে মার্চ মাসের মধ্যে পুরোপুরি ঠিক হবে সার্ভার। সার্ভার জটিলতায় মেহেরপুরের বামুন্দি ইউনিয়ন ভূমি অফিসে খাজনা আদায় বন্ধ। এতে থমকে আছে নতুন রেজিস্ট্রেশন ও নামজারি। সার্ভার জটিলতায় জমি বিক্রি করতে না পেরে ভোগান্তিতে অনেকেই। তারা বলছেন জরুরি টাকা প্রয়োজন, কিন্তু নামজারি বন্ধ থাকায় জমি বিক্রি করতে পারছেন না। সার্ভারের সমস্যা দেখে কর্মকর্তারা বলছে আজ হবে না, কাল হবে না, এভাবে আমরা দিনের পর দিন ঘুরছি। একই পরিস্থিতি ঝিনাইদহের উপজেলা পৌরসভা ও ইউনিয়ন ভূমি অফিসেও। সার্ভার ত্রুটির কারণে বন্ধ ভূমি সেবা। মিটিশন করেছি, আমার অনলাইনে আমি খাজনা দিতে পারতেছি না। হালসনের খাজনার রসিদ ও নামজারি ছাড়া নিবন্ধনের সুযোগ না থাকায় বন্ধ ভূমি রেজিস্ট্রেশন। চাহিদা মতো সেবা দিতে পারছে না ভূমি অফিস। যে নামজারি ভূমির পর ওইটা চালু করার উদ্দেশ্যে পরীক্ষামূলক কাজ চলছে। একই অবস্থা দেশের প্রায় সব ভূমি অফিসে। নিবন্ধনের জন্য 26 নভেম্বর সার্ভারের সফটওয়্যার আপডেট দেওয়া হয়, এরপরই ধীরগতির সমস্যা। এখন সার্ভার আপডেট হয়ে চালু হয়েছে, কিন্তু গতিবিধিটা অনেকটা এখনো আপডেট হয়নি, যার কারণে আমাদের কেস একটু সময় লাগছে কাজ করতে। ভূমি মন্ত্রণালয় বলছে সফটওয়্যার জটিলতায় ভোগান্তি। ইউনিয়ন পর্যায়ে যারা কাজ করছেন তাদের অদক্ষতা ভোগান্তির অন্যতম কারণ। ইউনিয়ন পর্যায়ে যারা কাজ করে, ভূমি সহকারী কর্মকর্তা, ভূমি উপসহকারী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, যে এদেরকে অনেকের একটা নতুন সিস্টেম সম্পর্কে জানার অভাব আছে। এই জন্য আমরা ট্রেনিং দিচ্ছি, অলরেডি 3টা ট্রেনিং দেওয়া হয়ে গেছে। সার্ভার জটিলতায় দেশের প্রায় 3,500 ভূমি অফিসের সবগুলোই কার্যত বন্ধ। এ কারণে দিনে প্রায় 10 কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এ নিয়ে আরো জানাতে নড়াইল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আসাদুর রহমান। আসাদুর রহমান, ভূমি অফিসগুলোতে সার্ভার জটিলতায় কি ধরনের ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা, আর ভূমি অফিসগুলো কেন উদ্যোগ নিচ্ছেন এর জন্য? হ্যাঁ, সংবাদে যেমনটি বলছিলেন, মূলত ২৬শে নভেম্বর ভূমি মন্ত্রণালয়ের নতুন সফটওয়্যার আপডেট করার পর থেকেই মূলত এই সমস্যা এবং জটিলতা সৃষ্টি হয়েছে। যারা সেবা গ্রহণ করতে আসছেন এবং যারা সেবা প্রদান করছেন উভয়ই এই সংকটের মধ্যে পড়েছেন এই সফটওয়্যার আপডেটের কারণে। সফটওয়্যার আপডেটের কারণে মূলত যে সমস্যাটি হয়েছে এটি হচ্ছে যে সার্ভারটি অত্যন্ত ধীর গতিতে হয়ে গেছে। এই কারণে যারা খাজনা দিতে আসছেন বা যারা নামজারি করছেন বা যারা খতিয়ান চাচ্ছেন এরা সময় মতো এই কাজটি করতে পারছেন না। আমি নড়াইল সদর পৌর যে ভূমি অফিস আছে এই ভূমি অফিসের যিনি নায়েব আছেন আমি তার সাথে কথা বলেছি যে আপনারা কি ধরনের সমস্যায় পড়ছেন। তা বলছেন যে সফটওয়্যারটি আপডেট হবার পর থেকে আমরা কার্যক্রম পরিচালনা করছি কিন্তু এটি অত্যন্ত ধীর গতি। এই কারণে ফার্স্ট আওয়ার অর্থাৎ সকালের দিকে এসে কাজটি মোটামুটি ভালোভাবে করতে পারলেও যখন পিক আওয়ার হয়, যখন চাপটি অনেক বেড়ে যায় তখন গতিটি অনেক স্লো হয়ে যায়। এই ক্ষেত্রে যারা সেবা গ্রহণ করতে আসছে তারা ভালোভাবে গ্রহণ করতে পারছেন না। অপরদিকে আমি নড়াইল সদর উপজেলা ভূমি অফিসের সাথে যোগাযোগ করেছি। সেই ক্ষেত্রে তারা যেটা বলছেন যে যারা নামজারি করতে আসছেন বা খতিয়ান সংক্রান্ত ভূমি সেবা যারা নিতে আসছেন তারা অত্যন্ত ধীর গতির কারণে তাদের নির্ধারিত সময়ে এই কাজটি করতে পারছেন না। অর্থাৎ তারা সমস্ত কাগজপত্র সফটওয়্যারে যখন জমা দিচ্ছেন সফটওয়্যার এটা রিসিভ করতে পারছে না, আবার ফেরত দিচ্ছে। এভাবে একবার, দুইবার, 5 বার, 10 বারও দেওয়া হচ্ছে কিন্তু সফটওয়্যার আবার এটা ফেরত দিচ্ছে ধীর গতির কারণে। এবং এটা জানেন যে এখন অনলাইনের মাধ্যমে অনেক সেবা গ্রহণ করা হয়। যারা এই অনলাইনের মাধ্যমে সেবা গ্রহণ করতে যাচ্ছেন তারা সেবা গ্রহণ করতে পারছেন না। যারা আগে যে কাজটি 5 মিনিটে হয়ে যেত সেই কাজটি এখন করবার জন্য 10 মিনিট, 20 মিনিট, কখনো আধা ঘন্টা, 1 ঘন্টা, কখনো 2 দিন বা 4 দিনও সময় লেগে যাচ্ছে। এই কারণে তারা সঠিকভাবে তাদের সেবাটি তারা গ্রহণ করতে পারছেন না এবং যারা সেবা প্রদান করছেন তারাও সঠিকভাবে সেবা প্রদান করতে পারছেন না। এই অবস্থার মধ্যে চলছে নড়াইলে প্রায় সবগুলো ভূমি অফিসেই একই চিত্র দেখা গিয়েছে। অর্থাৎ যারা সেবা গ্রহণ করতে আসছেন তারা যথেষ্ট ভোগান্তির মধ্যে পড়ছেন, অপরদিকে যারা সেবা প্রদান করছেন তারাও যথেষ্ট ভোগান্তির মধ্য দিয়ে তাদেরকে সেবাটি প্রদান করতে পারছেন। তো এই ছিল আমার কাছে নড়াইলে ভূমি সেবা সংক্রান্ত সফটওয়্যার আপডেটের সর্বশেষ পরিস্থিতি। নড়াইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আসাদুর রহমান। প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে বর্ধিত ভ্যাট প্রত্যাহার না হলে কারখানা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা। বৃহস্পতিবার রাজধানীর ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তারা। এ সময় বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশনের সদস্যরা বলেন, খাদ্যপণ্যের ওপর ভ্যাটের বোঝা চাপানো হলে ক্ষতিতে পড়বে নিম্ন আয়ের মানুষ। বিস্কিট, কেক সহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাবে। এতে বিক্রি কমে গেলে অধিকাংশ কারখানা বন্ধ হয়ে যাবে। কাজ হারানোর শঙ্কা থাকবে শ্রমিকদের। পাশাপাশি নতুন করে গ্যাসের দাম বাড়ানো হলে পুরো খাত সংকটে পড়বে, যা রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। জনগণের দিকে তাকিয়ে সরকার যেন সিদ্ধান্ত নেয় সেটা আমাদের সরকারের কাছে দাবি থাকবে এবং আমাদের জোর দাবি যে ট্যাক্স বাড়ানো হয়েছে সেই ট্যাক্স যেন উঠ্রো করা হয়। যদি সরকার না মানে তাহলে আমরা শিল্প কারখানা বন্ধ করে দিতে বাধ্য হব। বাড়তি চাহিদা মেটাতে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে উদাসীন ছিল আওয়ামী লীগ সরকার। বরং কমিশন বাণিজ্যের জন্য তারা এলএনজি আমদানিকে গুরুত্ব দিয়েছে। এমন অভিযোগ করে ব্যবসায়ীরা বলছেন, বিদায়ী সরকারের দুর্নীতি ও ভুল নীতির খেসারত দিচ্ছেন তারা। এমন অবস্থায় অন্তর্বর্তী সরকার 5 মাসেই 10টি গ্যাস কূপ খননের প্রকল্প অনুমোদন করেছে। এতে মিলতে পারে প্রায় 10 কোটি ঘনফুট গ্যাস। কয়েক বছর আগেও দৈনিক গ্যাস উত্তোলন হতো 270 কোটি ঘনফুট পর্যন্ত। বর্তমানে যা 190 কোটিতে নেমেছে। কিন্তু দেশের বাসাবাড়ি, শিল্প কারখানা, পরিবহন, বিদ্যুৎ সহ বিভিন্ন খাতে প্রতিদিন মোট গ্যাসের চাহিদা প্রায় 400 কোটি ঘনফুট। চাহিদার বিপরীতে স্থানীয় গ্যাস ক্ষেত্রের উৎপাদন কমতে থাকলে 2017 সালে তরলীকৃত গ্যাস এলএনজি আমদানি শুরু করে আওয়ামী লীগ সরকার। এতে দেশি গ্যাসের তুলনায় খরচ হয় 5 থেকে 10 গুণ পর্যন্ত। ডলার সংকটে আমদানি ব্যাহত হলে ক্ষতিগ্রস্ত হয় শিল্প উৎপাদন ও বিনিয়োগ। সবচেয়ে বড় কথা হলো বিদ্যুৎ গ্যাস নাই।
আমার ফ্যাক্টরিটা, আমি আমারটা দিয়েই বলি, এরকম অনেক অনেক লোক আছে যারা করে রাখছে, এখন গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ পাচ্ছে না, এটা বড় সমস্যা। আগামী 1 বছরের মধ্যে আরও বহু ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, কারণ গ্যাস সংকটের কারণে অনেকেই উৎপাদন করতে পারছে না। আগের সরকার এলএনজি কিনে, মানে দেশীয় গ্যাস উৎপাদনের চেয়ে এলএনজি কিনে সরবরাহে বেশি উৎসাহিত ছিল, কারণ সেখানে একটা বড় ধরনের কমিশন বাণিজ্য ছিল। আওয়ামী লীগ সরকারের গত 1.5 দশকে বছরে গড়ে 2টি গ্যাস কূপও খনন হয়নি। অন্তর্বর্তী সরকার দেশের বিভিন্ন এলাকায় গ্যাস মজুদের সম্ভাবনা কাজে লাগাতে বাড়তি গুরুত্ব দিচ্ছে। গত 5 একনেক সভায় 7টি অনুসন্ধান ও উন্নয়ন কূপ খননে অর্থ বরাদ্দ করা হয়েছে। ওয়ার্কওভার হবে আরও 3 কূপে। একটা নিয়ম আছে যে তৃতীয় পক্ষের থেকে মূল্যায়ন করে এখানে আসলেই এই বিনিয়োগটা কূপ খননের বিনিয়োগ করা যায়, কারণ এটা তো অনেক বড় অঙ্কের বিনিয়োগ। কাজেই আমরা এই নিয়মের ব্যত্যয় করতে চাচ্ছি না বলে আরও বেশি কূপ খনন করতে পারছি না। গ্যাস সংকট মোকাবিলায় ভোলায় 2025 সালের মধ্যেই 5টি কূপ খননের পরিকল্পনা সরকারের। পরের 3 বছরে খনন হবে আরও 14টি কূপ। সেই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে পাইপলাইন স্থাপনেও গুরুত্ব দিচ্ছে সরকার। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিকল্পনা 1 দশকেরও আগের, কিন্তু জমি অধিগ্রহণ আর কিছু বালু ভরাটেই আটকে আছে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্প। বিনিয়োগ নিয়েও সিদ্ধান্ত হয়নি, এখনও রয়েছে আলোচনার পর্যায়ে। এরপরও কর্তৃপক্ষ বলছে শিগগিরই আলোর মুখ দেখতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রকল্প। চট্টগ্রাম বন্দর সম্প্রসারণে হালিশহরের সাগর উপকূলে বে টার্মিনাল নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয় 2013 সালে। তবে 2023 সাল পর্যন্ত জমিই পায়নি বন্দর কর্তৃপক্ষ। 2024 সালের মাঝামাঝিতে জমি দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হয়, যার কিছু অংশে বালু ভরাট হয়েছে। বে টার্মিনাল সরকারি নাকি বিদেশি বিনিয়োগে হবে সেটি নিয়েও চলেছে নানা আলোচনা। 5 আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রকল্পটি নিয়ে আশা জাগলেও তা হয়নি। বন্দর কর্তৃপক্ষের দাবি, প্রকল্পে বড় অগ্রগতি হয়েছে। বাঁধ এবং চ্যানেল তৈরিতে বিশ্বব্যাংকের প্রায় 7,000 কোটি টাকার ঋণ পাওয়ার বিষয়টিও এগিয়েছে অনেকটা। মার্চ এপ্রিলের মধ্যে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমাদের চুক্তি স্বাক্ষর হয়ে যাবে এবং তারপরে ইনশাল্লাহ আমরা বে টার্মিনালের কাজটা দ্রুত গতিতে সম্পন্ন করার চেষ্টা করব, যাতে 2028-29-এর মধ্যে আমরা এই কাজটা শেষ করতে পারি। 3টি বিদেশি প্রতিষ্ঠানের সাথে বিনিয়োগের কথা চললেও চূড়ান্ত হয়নি। এর মধ্যে সিঙ্গাপুর ও আরব আমিরাতের 2টি প্রতিষ্ঠান $300 কোটি করে বিনিয়োগ করতে চায়, আর আবুধাবি পোর্টের আগ্রহ $100 কোটি বিনিয়োগে। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, প্রবৃদ্ধির জন্য অন্য মেগা প্রকল্পের চেয়ে বে টার্মিনালে মনোযোগ দেওয়া জরুরি। এক্সপার্টের ওপিনিয়নটা প্রতিফলিত না করার কারণে অনেক সময় হয়। তবে এখন মনে হচ্ছে যে এটা রাইট ট্র্যাকে যাচ্ছে। বিশ্ব ব্যাংকের সাথেও অনেক কথাবার্তা হয়েছে, যেটা মাঝখানে খুব স্থবির ছিল। আমরা মনে করি এক্ষেত্রে চিটাগং বে টার্মিনালের প্রায়োরিটি সবচেয়ে আগে, কারণ চিটাগং পোর্টের এটা সন্নিকটে, এখানে জাহাজের ড্রাফট অনেক বেশি, এখানে প্রচুর এরিয়া বা জমির আয়তন অনেক বেশি, যেখানে অনেক বড় একটা পোর্ট নির্মাণ করা যেতে পারে। মূল কাজ শুরু হলে এখানে প্রায় 2,500 একরের টার্মিনাল নির্মাণ হবে। এতে চাপ কমবে চট্টগ্রাম বন্দরের মূল অবকাঠামোর উপর। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ইলিশের শহর চাঁদপুরেও দেখা দিয়েছে ইলিশ সংকট। মেঘনাপাড়ের জনগোষ্ঠীর বড় গর্বের জায়গাটি এখন খর্ব হতে চলেছে। গত কয়েক বছর ধরে শীত মৌসুমে নদীতে স্রোত না থাকায় চাঁদপুরের বাজারে এখন ইলিশের আকাল। এতে করে আকার অনুযায়ী কেজিতে 500 থেকে 1500 টাকা পর্যন্ত বেড়েছে ইলিশের দাম। জেলে ও ক্রেতাদের হাঁকডাকে সরগম থাকা চাঁদপুর ইলিশ ঘাট এখন যেন শুনশান নীরবতা। ইলিশের সরবরাহ কমে যাওয়ায় কমেছে ঘাটের শ্রমিকদের কর্মযজ্ঞ, দাম বেড়ে যাওয়ায় কমেছে ক্রেতার উপস্থিতি। ভরা মৌসুমে 500 থেকে 600 মন ইলিশ মিললেও এখন মিলছে মাত্র 10 থেকে 20 মন। ক্রেতাদের সমাগম কিছুটা হলেও স্বল্পতার অজুহাতে বড় ইলিশের কেজিতে বেড়েছে 1500 টাকা, আর ছোট ও মাঝারি ইলিশের দাম বেড়েছে 500 টাকা পর্যন্ত। শীতকালে মাছ এমনিতেই কম, আর এখন ধরেন
10-12 মন 20 মন সর্বোচ্চ এরকম আসতেছে। বড় মাছটা কি কম পাওয়া যায়, ওই কারণে বড় মাছের দাম বেশি। যেমন 1.5 কেজি সাইজের মাছগুলো আমাদের বিক্রি করতে হয় 4000 টাকা কেজি। ব্যবসায়ীরা বলছেন পদ্মা মেঘনায় জাল ফেলে অনেক জেলে ফিরেছেন শূন্য হাতে। এতে ইলিশ সরবরাহ কমেছে ঘাটে। তবে কিছু অসাধু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে ধরছে ঝাটকা ইলিশ। জাটকা বড় হওয়ার পরে ইলিশ হবে, এখন যদি জাটকাই সব মেরে ফেলা হয় তাহলে তার ইলিশ পাবো না আমরা ভবিষ্যতে। নদীতে ইলিশ কমে যাওয়ার কথা স্বীকার করে মৎস্য বিভাগ বলছে ইলিশ এখন ঝাটকা পর্যায়ে আছে। ঝাটকা সংরক্ষণ অভিযান শেষ হলে মে-জুনের দিকে দেখা মিলবে কাঙ্ক্ষিত ইলিশের। ইলিশ এখন ঝাটকা পর্যায়ে আছে, আর এই কারণে এখন জেলেরা মাছ যথেষ্ট পরিমাণে কম পাচ্ছে এবং আমাদের বিভিন্ন অভিযান পরিচালিত হয়, যে কারণে জেলেরা সাধারণত মাছ এখন ধরা থেকেও অনেকটা বিরত থাকে, যে কারণে মাছের ইলিশ মাছ বাজারের প্রাপ্যতা অনেক কম। এদিকে প্রশাসনের অভিযানে জব্দ করা হয়েছে 5 টন ঝাটকা ও 2 লাখ মিটার কারেন্ট জাল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁদপুরের বাজারে ইলিশের আকাল নিয়ে আরো জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, চাঁদপুরে ইলিশের আকালের পেছনের কারণটা আসলে কি, আর মৎস্য বিভাগের কর্মকর্তারা কি বলছেন? চাঁদপুরে ইলিশের যে আকাল বলা হচ্ছে, এটি আসলে শীত মৌসুমে ইলিশের প্রাপ্যতা কম থাকে। তবে বিগত বছরের তুলনায় এবারের শীতেও কিন্তু ইলিশের সেই প্রাপ্যতা দেখা দিয়েছে, যেখানে এই শীতে বিগত বছরগুলোতে 50 থেকে 60 মণ ইলিশ এই ঘাটে সরবরাহ হতো। আমি এখন দাঁড়িয়ে আছি চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে। এখানে প্রায় 50 থেকে 60 মণ ইলিশ হতো এই শীত মৌসুমে, কিন্তু এবার 10 থেকে 20 মণ। এর কারণ হিসেবে যেটি জেলেরা এবং ব্যবসায়ীরা বলছেন, নদীতে এই শীত মৌসুমে স্রোত না থাকা এবং নদীতে যে মৎস্য অফিস বলছে যে এখানে শীত মৌসুমে নদীতে খাবার প্রাপ্যতা থাকে এবং মাছ ডিম দেওয়ার পর মাছ সাগরে চলে যায়, আর সেই কারণেই ইলিশের প্রাপ্যতা শীত মৌসুমে লক্ষ্য করা যায়। এখানে মৎস্য ব্যবসায়ীরা বলছেন যে এই ঘাটে ক্রমেই কিন্তু ভরা মৌসুমেও কিন্তু ইলিশের চাহিদা কমছে। এই চাহিদা কমার পিছনে পদ্মা মেঘনা নদীতে ইলিশের যে বিগত বছরগুলোর তুলনায় ধীরে ধীরে যে ইলিশের প্রাপ্যতা কমছে, সেটির জন্য নব্যতা যে নদীতে যে চর উঠেছে সেগুলোর নিরসনের প্রয়োজন বলে মনে করছেন। এবং যেই বিষয়টি সবচেয়ে বেশি জেলেরা বলছেন সেটি হলো জাটকার বিষয়টি। এই যে এখন যে জাটকা ইলিশের যে জাটকা, সেটি যদি নিধন করা হয় তাহলে কিন্তু ভরা মৌসুমে ইলিশের সংকট দেখা দিবে। ব্যবসায়ীরা বলছেন যে এখানে নদীতে দাদারসে যে জাটকা আরোহণ চলছে সেটি বন্ধ করা প্রয়োজন এবং সামনে জাটকা সংরক্ষণ অভিযান রয়েছে, সেই অভিযান এবং এখন বর্তমানেও একটি কম্বিং অভিযান চলছে প্রশাসনের। এই অভিযানের মাধ্যমে কিন্তু জাটকা এবং যে জাল ব্যবহার করা হচ্ছে সেগুলো জব্দ করা হচ্ছে। তারপরেও কিছু অসাধু চক্র নদীতে নামছে, আর এই সব কারণে নদীতে অবাধে মাছ ধরা শিকারের কারণে কিন্তু ধীরে ধীরে মাছের সংকট দেখা দিয়েছে। এই ইলিশের বাজারে এখনকার যে দামের বিষয়টি যদি আমরা বলে থাকি, এখানে যেই মাছ আগে যেখানে 2500 থেকে 3000 টাকা বিক্রি হতো, সেটি এখন 3500 থেকে 4000 টাকা বিক্রি হচ্ছে এবং কেজিতে সর্বনিম্ন যে 500 টাকা করে বেড়েছে এবং সর্বোচ্চ যে সাইজ অনুযায়ী মাছের দাম বেড়েছে 1000 থেকে 1500 টাকা করে কেজিতে বেড়েছে। এখানে ক্রেতার সংকটও দেখা দিয়েছে। মৎস্য অফিসে বলছে যে মৎস্য বিভাগ বলছে আগামী মে-জুন মাসেই যে ইলিশের যে মৌসুম, ওই সময় তারা তাদের যে প্রাপ্যতা ইলিশের যে ভরা মৌসুম, তখন তারা ইলিশের সেই কাঙ্ক্ষিত দেখা মিলবে। চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। চাঁদপুর থেকে ইলিশের আকাল নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মনিরুজ্জামান বাবলু। যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হলেও সড়ক দখলের জেরে সুফল পাচ্ছে না বগুড়াবাসী। স্থানীয়রা বলছেন বেশিরভাগ রাস্তার পাশেই গড়ে উঠেছে গ্যারেজ, কোথাও আবার অস্থায়ী দোকানপাট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর এই প্রবণতা কিছুটা কমে এলেও ফের শুরু হয়েছে অবৈধ দখল। মহাসড়কের পাশে ট্রাক বাস থামিয়ে উধাও চালক হেলপার, আবার কেউ গাড়ি থামিয়ে নিচ্ছেন বিশ্রাম। কোথাও সড়কের উপরেই চলছে গাড়ি মেরামত। ঢাকা রংপুর মহাসড়কে বগুড়ার 3 মাথা 4 মাথা মহাস্থান মোকামতলা সহ বিভিন্ন স্থানের দৃশ্য এমন। বগুড়ার উন্নয়নে বাধা এলেও ভৌগোলিক কারণে বিগত সরকারের যোগাযোগ উন্নয়ন থেকে বঞ্চিত হয়নি এই জেলা। তবে রাস্তা দখল করে স্থাপনা
ও যানবাহন রাখায় দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরবাসীকে। রাস্তার মধ্যে গাড়ি থুয়ে গাড়ি ঠিক করছে, ঘুম পাড়িচ্ছে, এটা দুর্ঘটনাটা হতেই পারে। গ্যারেজের লোকজনেরা এবং যারা হচ্ছে যে গাড়ির সঙ্গে জড়িত, গাড়ির ব্যবসার সঙ্গে জড়িত, তারা দেখা যাচ্ছে গাড়ি পার্কিং করতেছে রাস্তায়, এতে জনগণের চলাচলের বিঘ্ন হচ্ছে। আমাদের বলছে আমরা যতটুকু পারি সময় করে চলে যায়, গাড়ি বেশিক্ষণ লেট করে না। এখানে এ বিষয়ে সবাইকে সচেতন করার পাশাপাশি অভিযান চালানোর কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। আমাদের সড়কের কাজ সব জায়গায় সমানভাবে শেষ হয়নি। এই কাজগুলো শেষ হয়ে গেলে আমরা তারপরে জেলা প্রশাসন এবং আমাদের যে রোডস আছে সম্মিলিতভাবে আমরা অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ স্থাপনা আমরা উচ্ছেদ করব। গণ অভ্যুত্থানের পর দখল প্রবণতা কমে এলেও এখন তা ফিরে এসেছে আগের মতোই। এ অবস্থায় গুরুত্বপূর্ণ স্থানগুলো দখলমুক্ত করার দাবি স্থানীয়দের। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। আর এ ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।